দেখো, আবার এই চলচ্চিত্র বিষয়ক কয়েকটা গ্রন্থের নাম যদি বলা হয় তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং ও বিষয় চলচ্চিত্র, তারপরে তপন সিংয়ের হচ্ছে চলচ্চিত্র আজীবন, তারপরে একজন আছে ফারহানা মিলির, যেটার নাম হচ্ছে সিনেমা এলো কেমন করে। ঠিক আছে, তো এগুলো সবই হলো এই চলচ্চিত্র বিষয়ক কয়েকটা গ্রন্থ। তাহলে এখান থেকেও কোশ্চেন হতে পারে, যেমন একটা কোশ্চেন যদি বলে একেই বলে শুটিং, তো এটা কার লেখা? এটা সত্যজিৎ রায়ের লেখা, ভালো করে মনে রাখবে এটা। ঠিক আছে, আর যদি বলা হয় যে আমেরিকার বিখ্যাত একাডেমি পুরস্কারে সম্মানিত বাঙালি চলচ্চিত্রকারের নাম কি, তাহলে বলবে সত্যজিৎ রায়। ঠিক আছে, আর যদি বলা হয় ভারতের নাট্য ঐতিহ্য যে গ্রন্থ, সেই গ্রন্থটা কার লেখা, সেটা হচ্ছে কপিলা বাৎসায়ন। ঠিক আছে, এইভাবে এখান থেকে শর্ট কোশ্চেনগুলো নিখুঁতভাবে টেক্সট বইটা থেকে পড়বে তোমরা। এরপরে যেটা আছে যেটা হচ্ছে স্থাপত্যের ইতিহাস। দেখো, অতীতকালের বিভিন্ন স্থাপত্যের নিদর্শনগুলি ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে, তাই তো। যেমন হচ্ছে তোমার আগ্রার তাজমহল, তারপরে হচ্ছে তোমার বাংলার যে পাহাড়পুর আছে সেই পাহাড়পুরের সোমপুর মহাবিহার, তারপরে গৌড়ের আছে বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, তারপরে মুর্শিদাবাদে আছে হাজারদুয়ারি প্যালেস, ঢাকায় আছে ঢাকেশ্বরী মন্দির, তো চন্দ্রকেতুগড়, মহাস্থানগড়, এগুলোর নাম তোমরা শুনেছো। তো বিভিন্ন স্থানে অসংখ্য মন্দির, অট্টালিকা, এই সমস্তই হচ্ছে এই দেশের উল্লেখযোগ্য স্থাপত্যের নিদর্শন। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে কোনগুলো কোথায় বিখ্যাত, যে যে জায়গাগুলোর নাম বললাম এগুলো মনে রাখবে। আর আরও কিছু আছে, যেমন হচ্ছে তোমার ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল, যেটা ফোর্ট উইলিয়াম কলেজ, এশিয়াটিক সোসাইটি, দক্ষিণেশ্বর কালী মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলো সব হচ্ছে কলকাতার স্থাপত্য নিদর্শন। তাহলে কয়েকটা স্থাপত্য নিদর্শনের নাম বলতে বলে তখন এগুলো বলতে হবে। ঠিক আছে, আর এই স্থাপত্যের ইতিহাস বিষয়ে কয়েকটা গ্রন্থের নাম বললে সেই গ্রন্থের নামগুলো তোমাদেরকে পড়তে হবে, মনে রাখবে। এরপরে দেখো আছে যেটা, সেটা হচ্ছে দৃশ্যশিল্পের ইতিহাস। তাই দৃশ্যশিল্পের ইতিহাস বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে ছবি আঁকা, ফটোগ্রাফি যেটা, তাই তো। দৃশ্যশিল্প থেকে ইতিহাসের বিভিন্ন উপাদান পাওয়া যায়, যার ফলে দৃশ্যশিল্প বর্তমানে কি হয়েছে না ইতিহাস চর্চার বিষয় হয়ে উঠেছে। ঠিক আছে, এবং এই নিয়েও নানা গবেষণাও শুরু হয়েছে। দেখো, এই যে দৃশ্যশিল্প এটা কি? দৃশ্যশিল্প বলতে অনেক কিছুকেই বোঝায়, যেমন আমরা বলতে পারি পোড়ামাটির ভাস্কর্য, হাতে ছবি আঁকা বা হাতে আঁকা ছবি, কাঠ বা পাথরের খোদাই করা চিত্র হতে পারে, এমনকি সুন্দরভাবে তৈরি বাড়িঘর, মন্দির, মসজিদ, এই সমস্ত স্থাপত্যও হচ্ছে এর অন্তর্ভুক্ত। তাহলে কোনো ঘটনা বা ব্যক্তিবিশেষের বিশেষ মুহূর্তের আলোকচিত্র যেটা ক্যামেরা বন্দি করা হলে সেই ঘটনা বা ব্যক্তির উপস্থিতি ঐতিহাসিক প্রমাণ হয়ে ওঠে। সেই কারণে আমরা দেখতে পাই যে ফটোগ্রাফিও বর্তমানে এই দৃশ্যশিল্পের অন্তর্ভুক্ত হয়েছে, এটা মনে রাখবে। ঠিক আছে, তো এই দৃশ্যশিল্প বিষয়ক কয়েকটি গ্রন্থের নামও তোমাদেরকে এখানে পড়তে হবে। যেমন হচ্ছে তোমার বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের চিত্রকথা, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, এগুলো সবই হচ্ছে এই দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থ। ঠিক আছে, দেখো এই যে বললাম প্রাচীন কাল থেকে এই যে আঁকা ছবি ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে, তার কারণ আছে। দেখো, যেমন ভারতের মধ্যপ্রদেশে আমরা সবাই জানি যে গুহাচিত্রটা আছে যেটার নাম হচ্ছে ভীমবেটকা, বিখ্যাত। তো সেই গুহাচিত্রগুলিতে মানুষের শিকারের দৃশ্য দেখে তাদের জীবনযাত্রার ধারণা পাওয়া যায়। তারপর আবার আমরা যদি মেহেরগড় এবং হরপ্পা সভ্যতা দেখি, তো সেখানকার মানুষের হাতে আঁকা ছবি থেকে সেই সময়ের বিভিন্ন ইতিহাস জানতে পারা যায়। আবার যদি আমরা গুপ্ত বা মৌর্য যুগে আসি, তো সেই সময়ে এবং তার পরবর্তীকালে বিভিন্ন ছবি সমকালীন ইতিহাস চর্চার অনেক তথ্য দেয়, তাই না। যেমন অজন্তা, এলোরা গুহা চিত্রগুলো ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেগুলো আমরা অনেক আগে পড়েছি, জানি, তাই তো। তাছাড়াও স্বদেশী আমলে যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা ছবিটি জাতীয়তাবাদের জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আবার ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরা হয়েছে, যা আঁকার ছবি থেকেও আরও অনেক বেশি প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তো যাই হোক, তো এই সমস্ত কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই ছবি আঁকা এবং ফটোগ্রাফি এটাও কিন্তু ইতিহাসে একটু গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই তো? ঠিক আছে, এরপরে দেখো এখানে তোমরা পড়বে ফটোগ্রাফির গুরুত্ব, এটা পড়ে ফটোগ্রাফির গুরুত্ব ইম্পর্টেন্ট, এটা পড়বে। তারপরে যেটা আছে যেমন যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, তারপরে স্থানীয় ইতিহাস আছে এরপরে যানবাহন যোগাযোগ ব্যবস্থার যে ইতিহাস এখানেও পড়বে। এখান থেকে অনেক শর্ট কোশ্চেন হবে, যেমন পিচের রাস্তা তৈরির যে কৌশল সেটা কে তৈরি করেছিল, কার কর্তৃক হয়েছিল, তখন বলতে পারবে টেলফোর্ড এবং ম্যাকাডাম। ঠিক আছে, সময়টা হচ্ছে 1811 খ্রিস্টাব্দ। বাষ্পীয় ইঞ্জিন কে তৈরি করেছিল, জর্জ স্টিভেনসন। আর যদি বলা হয় বাষ্পীয় ইঞ্জিন তাহলে হবে তোমার জেমস ওয়াট, মনে রাখবে। বাষ্পীয় রেল ইঞ্জিন বলে জর্জ স্টিভেনসন, আর যদি বাষ্পীয় ইঞ্জিন বলা হয় তাহলে হবে জেমস ওয়াট। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না এটা। তারপরে এরোপ্লেনকে আবিষ্কার করেছিল রাইট ভ্রাতৃদ্বয়, মনে রাখবে। ঠিক আছে, আর স্থানীয় যে ইতিহাস, তো স্থানীয় ইতিহাস মানে দেখো ইতিহাস চর্চার ক্ষেত্রে কোনো একটা বিশেষ স্থানের ইতিহাস আধুনিক চর্চার বিষয় হয়ে উঠেছে, যেটাকে আমরা বলছি স্থানীয় ইতিহাস। মানে কোনো একটা বিশেষ স্থানের ইতিহাসকে এখানে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন তোমরা এটা মনে রাখবে খুব ভালো করে যে ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস যে গ্রন্থ, সেই গ্রন্থটার নাম কি? সেই গ্রন্থটার নাম হচ্ছে রাজতরঙ্গিনী, যেটা লেখা হচ্ছে কাশ্মীরের কবি, তার নাম হচ্ছে কলহন। তাহলে কলহনের লেখা রাজতরঙ্গিনী হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস। এই কোশ্চেনটা খুব ভালো করে মনে রাখবে যে ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম কি? তাহলে কলহনের লেখা রাজতরঙ্গিনী। ঠিক আছে, আর এই গ্রন্থটা থেকে আমরা কাশ্মীরের স্থানীয় ইতিহাস জানতে পারি। তাছাড়াও এখানে আরও অনেক নিদর্শন আছে ইতিহাসের বিষয়ে, দেখো যেমন এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো বাংলার ইতিহাস আর বাঙালির ইতিহাস, যেটা বাংলার ইতিহাস সেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের। ঠিক আছে, আর যেটা বাঙালির ইতিহাস সেটা হচ্ছে নিহার রঞ্জন রায়। তাছাড়াও আছে নদিয়া কাহিনী, যেটা কুমুদনাথ মল্লিকের। পাবনা জেলার ইতিহাস রাধা রমন সাহার। ঠিক আছে, তারপরে কুচবিহারের ইতিহাস যেটা হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের। হুগলি জেলার ইতিহাস যেটা হচ্ছে সুধীর কুমার মিত্র। তো এগুলো সবই হলো উল্লেখযোগ্য এই বিষয়ে আর স্থানীয় ইতিহাস বিষয়ে। ঠিক আছে, তো এইগুলো মনে রাখবে যে কোনটা কার। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শহরের ইতিহাস। দেখো শহর বলতে আমরা বুঝি যে ছোট বা বড় নগরকে। তাহলে শহরের ইতিহাস চর্চা বলতে বোঝায় শহরের সৃষ্টি করা, মানে শহরের সৃষ্টির কথা, শহর সৃষ্টির কথা অ্যাকচুয়ালি। আর ভৌগোলিক অবস্থান, তার স্থাপত্য, সংস্কৃতি হতে পারে, ব্যবসা বাণিজ্য, সেখানকার রাজনীতি, সমস্ত বিষয়ে আলোচনা, তাই তো? তো শহরের ইতিহাস সাধারণত অল্প পরিসরে হয়ে থাকে। এই ধরনের ইতিহাস শহরের, যেটা আমি একটু আগেই বললাম যে শহরের উৎপত্তি, ঐতিহাসিক প্রকৃতি, তারপরে নগরায়ণ প্রক্রিয়া নিয়ে লেখা হয়ে থাকে, তাই তো? তো এই কাজে যেমন শহরের স্থাপত্য, শহরের সমাজ, তার ভৌগোলিক অবস্থান, ব্যবসা বাণিজ্য প্রভৃতি উপাদান হিসাবে ব্যবহৃত হয়। তাছাড়াও নাগরিক সমাজের কথাও কিন্তু এখানে ফুটে ওঠে। তো এই শহরের ইতিহাস চর্চাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইতিহাস চর্চার ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এখানে তো তোমাদেরকে করতে হবে শহরের ইতিহাস নিয়ে রচিত কয়েকটা গ্রন্থের নাম, যেমন দিলীপ কুমার চক্রবর্তীর লেখা দি আর্কিওলজি অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান সিটিজ। তারপরে হচ্ছে ডক্টর অনিরুদ্ধ রায় রচিত মধ্যযুগের নগর। তাছাড়া মুম্বাই শহরের ইতিহাস নিয়ে লিখেছেন জিম গর্ডন, প্রেসিডেন্ট রবিন। আবার আহমেদাবাদ শহরের ইতিহাস নিয়ে লিখেছেন কেনেথ উইলিয়ান।
দিল্লি শহরের ইতিহাস নিয়ে লিখেছেন নারায়ণী গুপ্ত। ঠিক আছে, তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রত্যেকটা ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেই বিষয়ে রচিত গ্রন্থের নাম, এগুলো পড়তে হবে। ঠিক আছে, তো শহরের ইতিহাসের পাশাপাশি এখানে যে ইতিহাস আছে সামরিক ইতিহাস চর্চা, এটাও এভাবে পড়বে। এরপরে যেটা আছে পরিবেশের ইতিহাস। দেখো পরিবেশের ইতিহাস। ঠিক আছে, দেখো পরিবেশ রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির জন্য এই ইতিহাস চর্চায়, আধুনিক ইতিহাস চর্চা আমরা দেখতে পাচ্ছি পরিবেশের ইতিহাস চর্চা বিশিষ্ট স্থান অধিকার করেছে, আর তার ফলেই এই পরিবেশের ইতিহাস চর্চা বিশেষ গুরুত্ব পেয়েছে। দেখো এই পরিবেশ ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাহলে সেইটার কারণ হিসেবে আমরা বলতে পারি যেমন সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বা মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব পড়েছে, জীব বৈচিত্র্য সংক্রান্ত ধারণা, পরিবেশ সংকটের কারণ সমাধান, পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা, এই সমস্ত কারণের জন্য পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই না? আর এখানে তো তোমরা পড়বে গ্রন্থগুলোর নাম। ঠিক আছে, পরিবেশের সংক্রান্ত যে গ্রন্থ সেগুলো তোমাদেরকে করতে হবে। যেমন যদি বলা হয় দ্য সাইলেন্ট স্প্রিং, এটা কার লেখা, তাহলে রাসেল কার্সন। তারপরে হচ্ছে ইরফান হাবিবের লেখা যেটা, সেটার নাম কি, পিপলস হিস্ট্রি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে ইরফান হাবিবের লেখা গ্রন্থের নাম, পরিবেশ বিষয়ক, মনে রাখবে। পিপল হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা হচ্ছে ইরফান হাবিবের লেখা গ্রন্থ, আর দ্য সাইলেন্ট স্প্রিং এটা হচ্ছে রাসেল কার্সন। তাছাড়াও আছে রিচার্ড গ্রফট এর লেখা গ্রিন ইম্পেরিয়ালিজম। শুভেন্দু গুপ্তর আছে প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা। তারপরে সুধাংশু পাত্রর আছে বিশ্ব পরিবেশ ও মানুষ। আবার শব্দের আশীর্বাদ শব্দের অভিশাপ, এটা হচ্ছে আবিরলাল মুখোপাধ্যায় রচিত গ্রন্থ। বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ, এটা হচ্ছে সমিত করে রচিত গ্রন্থ। তো এগুলো হচ্ছে পরিবেশ বিষয়ক গ্রন্থ। ঠিক আছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো এখানে 2 মার্কসেরও কোশ্চেন হতে পারে, যেমন আগে যেগুলো আমি বললাম যে আঁকার ক্ষেত্রে আধুনিক ইতিহাস চর্চায় ছবি আঁকার বা আঁকার ছবির ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন, এটা 2 মার্কসের হতে পারে। আবার ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব 2 মার্কসেরও হতে পারে, 4 মার্কসেরও হতে পারে। ঠিক আছে, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো, 2 মার্কসের হতে পারে। স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, 2 মার্কসেরও হতে পারে, 4 মার্কসেরও হতে পারে। আবার এখানে শহরের ইতিহাস বিষয়ক কয়েকটা গ্রন্থের নাম। আবার এখানে পরিবেশ বিষয়ক 2টি ইতিহাস গ্রন্থের নাম লেখো। তখন আমি একটু আগে যেটা বললাম যে রাচেল কার্সনের লেখা সাইলেন্ট স্প্রিং, হ্যাঁ, আর ইরফান হাবিবের লেখা যে গ্রন্থ পিপল হিস্ট্রি অফ ইন্ডিয়া বলতে পারো। ঠিক আছে, পরিবেশের ইতিহাস আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন, এটাও পড়তে হবে। আর দেখো এখানে শর্ট কোশ্চেন অনেক আছে, যেমন আমি আগে পড়ানোর সময় যেখান থেকে বলছিলাম, একটু আগেই আলোচনা করছিলাম যে এই স্থাপত্য সম্পর্কে যখন আলোচনা করছিলাম ওখান থেকে অনেক কোশ্চেন হয়, যেমন কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন কোনটি, তখন বলতে হবে যে হাইকোর্ট বিল্ডিং, যেটা সেটা। ঠিক আছে, হাইকোর্ট বিল্ডিং। আর রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি কে ছিলেন, মনে রাখবে এডউইন লুটিয়েন।
খুব ইম্পর্টেন্ট এটা। কুচবিহারের ইতিহাস আমি একটু আগেই বললাম কার লেখা, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের। মুম্বাই শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন? আহমেদাবাদ শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন? কলকাতা শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন? দিল্লি শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন? লখনৌ শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন? এগুলো পড়তে হবে, ঠিক আছে? আর দেখো এখানে একটা গ্রন্থের নাম আছে দি অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই গ্রন্থটা কার? A.J.P. টেলর, এটা মনে রাখবে। আর যদি বলা হয় যে পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা কোথায় প্রথম শুরু হয়? উত্তর আমেরিকায়, মনে রাখবে। কোথায়? উত্তর আমেরিকায়। ঠিক আছে। আর যদি বলা হয় রাসেল কার্সনের লেখা পরিবেশ সংক্রান্ত দুটি গ্রন্থের নাম, তাহলে বলতে পারবে একটা হচ্ছে তোমার দ্য সি অ্যারাউন্ড আস, আর একটা হচ্ছে সাইলেন্ট স্প্রিং, যেটা আমি আগেই বললাম। তারপরে এই যে আন্দোলনগুলো, অনেক আন্দোলনের নাম দেওয়া আছে দেখবে তোমাদের টেক্সট বইয়ে। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, তাই না, পিক্কো আন্দোলন। তো এই আন্দোলনগুলো কোথায় হয়েছিল? যেমন পিক্কো আন্দোলন হয়েছিল কর্ণাটকে, চিপকো আন্দোলন হয়েছিল উত্তরাখণ্ডে। চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা, মনে রাখবে। চিপকো আন্দোলন, যেটা চিপকো কথার অর্থ কি মনে রাখবে? চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। চিপকো, চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা, ঠিক আছে? আর চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা। চিপকো আন্দোলনের যিনি প্রধান নেতা ছিলেন, চিপকো আন্দোলনের যিনি প্রধান নেতা যিনি ছিলেন তিনি হচ্ছে সুন্দরলাল বহুগুণা, মনে রাখবে নামটা। সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে? আর তারপরে আছে নর্মদা বাঁচাও আন্দোলন, যেটা ভারতবর্ষের দাক্ষিণাত্যে সংগঠিত হয়েছিল। আর এই নর্মদা বাঁচাও আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, প্রধান নেতৃত্ব যিনি দিয়েছিলেন, তিনি হচ্ছেন মেধা পাটেকর। নর্মদা বাঁচাও যে আন্দোলন, এই আন্দোলনের প্রধান যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন মেধা পাটেকর, মনে রাখবে। তাহলে পরিবেশ সংক্রান্ত কয়েকটি আন্দোলনের নাম বলতে পারবে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, পিক্কো আন্দোলন। তারপরে দেখো যদি এরকম একটা কোশ্চেন দেয় যে গ্রিন, আমি একটু আগে বললাম যে গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার লেখা, তখন বলবে রিচার্ড গ্রব। সেই জন্য বলছি প্রত্যেকটা ইতিহাস চর্চার ক্ষেত্রে গ্রন্থগুলোর নাম এবং লেখক যারা লিখেছেন তাদের নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? সেই জন্য তোমরা এটা যদি খাতাতে পারো খুব ভালো হয়। একদিকে লেখকের নাম আর একদিকে গ্রন্থের নাম লিখে নেবে, তাহলে পড়তে সুবিধা হবে, বুঝতে পেরেছ? তো যেগুলো বললাম এগুলো খুব ভালো করে পড়বে। আর তোমাদেরকে বারবার করে বলছি যে তোমরা টেক্সট বইটা নিখুঁতভাবে পড়ো, খুঁটিয়ে পড়ো, ঠিক আছে? তোমাদের টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে, লাইন বই লাইন নিখুঁতভাবে খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছ? তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।